সিএনএ স্বাগতায় মনিময় রয়েছে আপনাদের সঙ্গে। আজ রাজ্য তথা গোটা দেশের রাজনৈতিক মহলের নজর যেদিকে, তা হচ্ছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন 10:05 নাগাদ, আদালতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, সে ছবি তো আপনারা দেখছেনই। একই সঙ্গে আরো তথ্য আপনাদেরকে জানাই, সুপ্রিম কোর্টে এসআইআর মামলার যে শুনানি, সেই শুনানি সম্পর্কিত মামলার আবেদনকারী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়ালও করতে পারেন মমতা। মুখ্যমন্ত্রীর উপস্থিতির জন্য তাই কড়া নিরাপত্তা সুপ্রিম কোর্টে। 1 নম্বর কোর্টে 37 নম্বর মামলা, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি পাঞ্চালির বেঞ্চে আজকে শুনানি হতে চলেছে। অত্যন্ত তাৎপর্য রাখছে তাই কিছুক্ষণের মধ্যেই এই শুনানি শুরু হতে চলেছে। আরও একবার জানাই আপনাদেরকে, পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা নির্বাচন হোক 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী নাম বা নামের বানানে অমিল নিয়ে তথ্যগত অসঙ্গতির জন্য শুনানির নোটিশ প্রত্যাহার করা হোক, যে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে করেছেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের এবং সওয়াল করবেন মুখ্যমন্ত্রী, যেমনটা জানতে পারা যাচ্ছে। সেক্ষেত্রে জানিয়ে যে দাবিগুলো তার রয়েছে, গুরুত্ব রাখছে যে আবেদনগুলো তার রয়েছে, সংশ্লিষ্ট ভোটারদের উপযুক্ত নথির ভিত্তিতে তা জানাতে কমিশনকে নির্দেশ দিক আদালত। তার আবেদন একই সঙ্গে আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিক আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে চিহ্নিত ভোটারের নাম যেন চূড়ান্ত তালিকা থেকে বাতিল না করা হয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে অন্য নথির ওপর জোর না দিয়ে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে বলার আর্জি। এবং তিনি আরও আর্জি জানিয়েছেন, বলছেন ফর্ম 7-এ জমা পড়া অনলাইনে প্রকাশ করার আবেদন। ভবিষ্যতে গণহারে ফর্ম 7 জমা দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। পশ্চিমবঙ্গ থেকে সমস্ত মাইক্রো অবজারভার প্রত্যাহার করার নির্দেশ দিক আদালত। মাইক্রো অবজারভাররা যেন শুনানিতে অংশগ্রহণ বা যাচাই প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করে। একই সঙ্গে তার আরও আবেদন, ফর্ম 7 জমা করা ব্যক্তিদের শুনানির সময় সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হোক, এমনটাই তিনি তার আবেদনে জানিয়েছেন। খুব গুরুত্ব রাখছে তাই। আর কিছুক্ষণের মধ্যেই সওয়াল জবাব শুরু হবে। আরো বিস্তারিত আমরা জানবো। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অভিরূপা, কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হিসেবে কলকাতা সুপ্রিম কোর্টে মামলা রুজু করেছেন এবং সেই সুপ্রিম কোর্টে মামলা রুজু করার তার যে আবেদনগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে 18তম বিধানসভা নির্বাচন ও 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী নাম বা নামের বানানের অমিল নিয়ে যেসব তথ্য সংগতি রয়েছে সেগুলির জন্য শুনানিতে মানুষকে না ডেকে অযথা হ্যারাস না করে যাতে নিজের স্বয়ং সক্রিয়ভাবে কমিশন সেই ডিসক্রিপেন্সিগুলো সঠিক করে সেদিকে নির্দেশ দিক আদালত। এবং একাধিকভাবে যে মানুষ হ্যারাস হচ্ছে, বিএলওদের মৃত্যু ঘটছে, এভাবে অযথা চাপ সৃষ্টি না করে কমিশন যাতে নিজেও খানিকটা উদ্যত হয়ে বা উদ্যোগী হয়ে এই ধরনের বড় কাজ মেটায়, সেই জন্যই যাতে নির্দেশ দিক আদালত এই আবেদনগুলো। এবং তার পাশাপাশি মাইক্রো অবজারভার যে নিয়োগ করা হয়েছে অনৈতিকভাবে, সেই মাইক্রো অবজারভারদেরকে বাতিল করা হোক বা প্রত্যাহার করা হোক, এই দাবি নিয়ে আজকে মামলা রুজু। এবং সেই মামলার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই মামলার সওয়াল করবেন আর কিছুক্ষণ পরেই। এবং সেই মামলার সওয়ালে আদতে তার এই সওয়ালের ভিত্তিতে কমিশন কি রিপোর্ট দেয় বা কি উত্তর দেয় বা কি যুক্তি খাড়া করে, সেটাই এখন দেখার বিষয়। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হতে চলেছে, একথা বলাই বাহুল্য মনে হয়। গুরুত্বপূর্ণ অভিরূপা একেবারেই। এবং একই সঙ্গে দাঁড়িয়ে যে যে তথ্যগুলো সামনে আসছে তার মধ্যে কোন বিষয়গুলো, মানে যেমনটা আমরা জানতে পারছিলাম এর আগে যে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার জন্য মানে এই মুহূর্তে নাকি আবেদন আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো তথ্য কি পাচ্ছ? ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করার জন্য প্রচুর মানুষ উদ্যত, শুধু তাই নয়, এই মামলাটি শোনার জন্য প্রচুর মানুষ একই সঙ্গে হিট করছে। ফলত অনলাইনে প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমে যাচ্ছে। আর সেক্ষেত্রে একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই লিমিটের বাইরে গিয়ে সুপ্রিম কোর্টের অনলাইন তো শোনা যায় না। ফলত সেই জায়গায় অনেক জায়গায় সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু আপাতত মামলার শুনানি আর কিছুক্ষণের অপেক্ষা। মূল মামলার যে শুনানি, সকলেই যে তাকিয়ে রয়েছে ওই সুপ্রিম কোর্টের ওই শুনানির দিকে, সেটা আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সওয়াল করেন, অর্থাৎ তিনি এই সওয়ালের ভিত্তিতে, তার এই সওয়ালের ভিত্তিতে কমিশন কি জানায়, আরো তো কোনো সত্যি নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করে দেয় কিনা সুপ্রিম কোর্ট, সেটাই এখন দেখার বিষয়। একদম গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। অভিরূপার সঙ্গে থাকো, কারণ যে তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি এসআইআর নিয়ে একাধিক যে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেখেছেন, এখন এই মামলার কতক্ষণের মধ্যে ওঠে সেটার দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। এবং যে তথ্যগুলো আমরা জানতে পারছি সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। কি চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের শুনানি রুমে, সেটা কিন্তু অবশ্যই আমরা নজরে রাখছি। সম্পূর্ণ তথ্য এই মুহূর্তে জানাচ্ছি। অভিরূপা, আপাতত ধন্যবাদ জানাই তোমাকে।
যে তথ্য এই মুহূর্তে সামনে আসছে আপনাদের জানাই, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় 10:05 আদালতে পৌঁছন। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি এবং কোর্টে মামলার আবেদনকারী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্টে সওয়াল করতে পারেন মমতা, মুখ্যমন্ত্রীর উপস্থিতির জন্য কড়া নিরাপত্তা। 1 নম্বর কোর্টের 37 নম্বর মামলা। গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে তথ্য আপনাদেরকে জানাচ্ছি এবং যে খবর সামনে আসছে আরও একবার জানাই, সুপ্রিম কোর্টের তরফে যেটা জানানো হচ্ছে, প্রধান বিচারপতির এজলাসে শুনানির ক্রম হলো 1 থেকে 5, তারপর তালিকার 35 নম্বর মামলার শুনানি হবে, আর সেটি শেষ হলে 6 থেকে 16 নম্বর মামলার শুনানি হবে। এরপর রয়েছে 40 থেকে 41 নম্বর মামলার শুনানি। ফলত পশ্চিমবঙ্গের যে এসআইআর মামলার শুনানির তালিকা সেটা অবশ্যই আপনাদেরকে জানাতে হবে, কারণ মুখ্যমন্ত্রীর যে মামলা সেটি 37 নম্বরে রয়েছে। মুখ্যমন্ত্রীর মামলাটি শুনানির তালিকায় রয়েছে, শুনানির জন্য সেটি উঠবেও, তবে সেটি কখন শুনানি হবে সেটার সময় নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে 11টার সময় যে ছবি সামনে এসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। अवनीश রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, दिल्ली থেকে टेलीफोन देना हमारे प्रतिनिधि। अवनीश, अभी सुप्रीम कोर्ट में जो हलचल हो रहा है इसके बारे में बताइए। बिल्कुल, अगर बात किया जाए तो सुप्रीम कोर्ट में जो है ममता बनर्जी का जो है सुनवाई शुरू हो चुकी है। वहीं अगर बात किया जाए तो सीबीआई सुल्तान की अध्यक्षता वाली पीठ जो है उसको मामले की सुनवाई कर रही है। वहीं जो है सीबीआई कोर्ट में जो है वरिष्ठ वकील अभिषेक मनु सिंह सिद्धवी जो है मुख्यमंत्री के साथ जो है कोर्ट में मौजूद है और मामला शुरू हो चुका है। वहीं अगर दूसरी तरफ बात किया जाए तो इस पूरे मामले में एसआईआर पूरे मामले में जो है सुनवाई शुरू हो चुकी है और सुनवाई में जो है मुख्यमंत्री की तरफ से साफ तौर पर यही कहना है कि उनको जो है उनका याचिका जो था कि उनको जो है साथ में लेकर जो बहस करने की अनुमति दी जाए, लेकिन अभी जो है कार्यवाही शुरू हो चुकी है, सुनवाई भी पूरे मामले की शुरू हो चुकी है। वहीं अगर दूसरी तरफ बात किया जाए तो एक इतिहास देखते हुए इतिहास बनते हुए नजर आ रहा है कि कोई महिला मुख्यमंत्री जो है तो पहली बार अपनी जो है सुनवाई जो है खुद ही मामले को लेकर सुनवाई करते हुए नजर आ सकती है। ये जो प्रारंभिक जो सुनवाई होगा, यहाँ पे क्रमिक नंबर कितने में है ममता बनर्जी का ये मामला? देखिए, मामला की सुनवाई जो है ममता बनर्जी की शुरू हो चुकी है, क्योंकि कोर्ट नंबर में जो उनकी 37 नंबर पे इनकी सुनवाई थी वो जो है शुरू हो चुकी है, क्योंकि इससे पहले तमाम जो सुनवाई थी वो हो चुकी है, लेकिन इनका 36 नंबर पे सुनवाई था, लेकिन वो भी जो है अब चालू हो चुका है। वहीं अगर दूसरी तरफ बात कर लिया जाए तो इनकी कोर्ट नंबर 1 में जो है इनका मामला था और याचिका नंबर जो इनकी थी वो 37 था, जो ये कुछ चीजें शुरू हो चुकी हैं। वहीं अगर साथ ही बात कर लिया जाए तो इनके साथ टीएमसी के सांसद जो है डोला सेन और डेकरी ओबायम भी मौजूद है। कहीं ना कहीं इस पूरे मामले में जो है कोर्ट नंबर 1 में 35 नंबर जो केस था वो सुनवाई चालू हो चुकी है। तो फिर कितने टाइम हो सकता है सुनवाई शुरू होने के लिए? देखिए, अगर बात किया जाए तो सुनवाई चालू हो चुका है। अब इसमें जो है बहस का दौर जो है वो चल रहा है कि मुख्यमंत्री के जो वकील हैं वो भी अपनी दलीलें जो है सामने रखते हुए नजर आ रहे हैं। वहीं बात किया जाए तो एसआईआर मुद्दे को लेकर जो भी सरकारी वकील हैं वो भी अपनी दलीलें रखते हुए नजर आ रहे हैं। तो कहीं ना कहीं अभी इस पे पूरी तरीके से बहस चल रहा है और मुख्यमंत्री भी कोर्ट के अंदर मौजूद हैं, वो भी अपनी बहस को लेकर उनके साथ साथ उनका ये कहना है कि उनको भी जो है इस याचिका में बोलने की इजाजत दी जाए और वो भी इस केस में अपनी जो है पूरी तरीके से बात रखती हुई भी नजर आ सकती हैं अभी। জি, বহুত শুক্রিয়া আবনিশ জি। ফিলহাল আবনিশ তিওয়ারি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। খুব স্বাভাবিকভাবে গুরুত্ব রাখছে তাই এই মামলায় সওয়াল জবাবটা শুরু হবে কখন সে সময়টা এই মুহূর্তে অবশ্যই দেখতে হবে এবং জানতে হবে, কারণ এই গোটা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল বলুন, আইনজীবী মহল বলুন, প্রত্যেকে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিচ্ছেন। শুরুটা করি আপনাদেরকে অবশ্যই বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার তার প্রতিক্রিয়া দিয়ে কি বলেছেন তিনি শোনান। আমরা এইসব নিয়ে উৎসাহী নই, আমাদের পশ্চিমবঙ্গের মানুষও এইসব নিয়ে উৎসাহী নয়, কোনো আগ্রহ নেই। কে কোথায় যাচ্ছেন, কে কিছু করছেন, বিকল্প রোজগারের বন্দোবস্ত করছেন, এইসব নিয়ে আমরা ভাববো না। আমাদের কথা হচ্ছে যে আমরা জানি এসবই নাটক, পশ্চিমবঙ্গবাসী এইসব নাটক দেখতে দেখতে ক্লান্ত, পরিশ্রান্ত। যিনি নাটক করছেন সেই নাট্যকার বা নাট্যকর্মী হিসেবে যিনি ওখানে রঙ্গমঞ্চে অভিনয় করছেন যে বা যারা, তারাও ক্লান্ত। এবারে ছুটি দিন, আপনারাও ছুটি নিন। আমাদের অনেক হয়েছে। 26-এর নির্বাচনে তৃণমূলের সরকার আর থাকবে না, তারপরে বিজেপির সরকার রাইটার্স থেকে যেটা চলবে, তখন নতুন পশ্চিমবঙ্গ আবার নতুন করে বাঁচবে। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কি বলছেন?
কথা কি সওয়াল করতে গেলে এটাই যদি দেখানোর হয় তাহলে সেটাই দেখান। এসআইআর নিয়ে এর অনেকদিন আগে থেকে মামলা চলছে, সেই মামলাতে উনি যাননি। পশ্চিমবঙ্গের সরকার এখনো কোনো মামলা করেনি। কেরালার সরকার মামলা করেছেন, তেলেঙ্গানার সরকার মামলা করেছেন, তামিলনাড়ুর সরকার মামলা করেছেন। ওকে আগে জিজ্ঞাসা করুন যে সরকারকে ব্যবহার না করে নিজে কেন ওখানে নিজের ইমেজ বাড়াতে গেছেন। এটা পলিটিক্যাল ইন্টারেস্ট পশ্চিমবঙ্গে তৃণমূলের জীবন্ত জাহাজকে তোলবার জন্য সুপ্রিম কোর্ট যদি আজকে এন্টারটেইন করেন তাহলে দিস উইল বি দি লেজিটিমাইজেশন অফ দি পলিটিক্যাল ইন্টারেস্ট। সেটা জবাব দিতে হবে, সুপ্রিম কোর্টকে ডিসাইড করতে হবে সুপ্রিম কোর্ট এই সমস্ত জিনিসপত্র অ্যালাউ করবেন কিনা, বিশেষত সেই রকম একজন ব্যক্তি যিনি এর আগে জুডিশিয়ারিকে বিভিন্ন সময় স্টল করবার চেষ্টা করেছেন, তদন্তে বাধা দিয়েছেন, ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল ব্যক্তিকে শুনবেন কিনা সেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে ডিসাইড করতে হবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ডিসাইড করতে হবে। কিন্তু এতে করে কোনো সত্য মিথ্যা হয়ে যাবে না, আর এটাও সত্য হয়ে যাবে না যে পশ্চিমবঙ্গ সরকার এসআইআর নিয়ে তাদের অবস্থানকে স্পষ্ট করেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনিও তার প্রতিক্রিয়া কি ব্যক্ত করছেন শোনাই আপনার। মহিলা 10.5 কোটি বাঙালির গণতান্ত্রিক অধিকার নিয়ে লড়ে যাচ্ছেন। দিল্লির বুকে দাঁড়িয়ে স্বৈরাচারী মোদী সরকার, অমিত শাহ তাদেরকে চ্যালেঞ্জ করছেন, সুপ্রিম কোর্টে গেছেন। গতকাল তার লড়াই ছিল ইলেকশন কমিশনের বিরুদ্ধে, যে ইলেকশন কমিশন নিঃসন্দেহে এখন বিজেপির তল্পিবাহক। এই লড়াইকে কুর্নিশ না করে কিছু বিরোধী দল শুধু সেই মহিলার প্রতি কটূক্তি করছে এবং মহিলার প্রতি মানে তার সংগ্রামকে কুর্নিশ না জানিয়ে তারা নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করছে। এতে কি এসে যায়? যে মানুষের জন্য লড়ে তা সে এইসব দিকে ভ্রুক্ষেপ করে না। টেলিফোনিক প্রতিক্রিয়ার পাশাপাশি একাধিক মন্তব্য সামনে আসছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার প্রতিক্রিয়া কি রয়েছে শোনা। দিল্লি তো অনেকবার গেছেন উনি, তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে, তো সময় এসে গেছে। বাম নেতা সুজল চক্রবর্তীর কি প্রতিক্রিয়া শুনুন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর, বিপজ্জনক, প্রথম থেকে আমরা তা বলে আসছি। দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি। উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন। মোস্তারি বানু মুর্শিদাবাদ, কামাল সবাই জানেন, সব্যসাচী তার উকিল, আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা। তো উনি এতদিন করেননি কেন? 3 মাস। উনি তো এক্সিকিউটিভ হেড, কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না? যেমন কেরালা করেছে, যেমন তামিলনাড়ু করেছে। উনি কেন বিধানসভাটিকে আলোচনা করে একটা সর্বসম্মত বা ডিভাইডেড যাই হোক না কেন রেজলিউশন করলেন না? আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। এতদিন পরে ওনার মনে পড়েছে। যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে বিপর্যস্ত করা হচ্ছে, তখন উনি তার পাশে দাঁড়িয়ে ওয়াকফ নিয়ে আরএসএস এর কথায় কাজ করেছেন। আমরা চাই শেষ যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের পরিপ্রেক্ষিতে ভোট হোক। তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলছেন শোনাই। Speak in the Supreme Court is not decided. She is with the rest of the opposition in this matter. She will speak. গুরুত্ব রাখছে তাই এই মামলায়, এবং খুব স্বাভাবিকভাবে মানে প্রত্যেকেই মুহূর্তে মুখিয়ে রয়েছেন, কারণ আজ বাংলা তো বটেই, যেমনটা বলছিলাম গোটা দেশ যেখানে এক বেনজির দৃশ্য তার সাক্ষী থাকতে চলেছেন। তো আম পাবলিক সাধারণ মানুষের মধ্যেও এই গোটা বিষয়টি নিয়েও কৌতূহল তুঙ্গে। কে কি বলছেন আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, শোনাই। আশাবাদী তো অবশ্যই, কিন্তু দিল্লি যখন গিয়েছে মমতা, আমাদের ইলেকশন কমিশনের কথা তো চলবে না, যখন সুপ্রিম কোর্টের রায় চলবে সেই পর্যন্ত মোটামুটি আশাবাদী আমরা আছি। অথচ দিদি যখন গিয়েছে আমরা কাজে সাকসেসফুল হব, একটা আশাবাদী আমরা।
অনেকটা আশাবাদী, কাজও করে ভালো, কাজও করছে ভালো, ঠিক আছে, রাজ্যে কাজ হচ্ছে ভালো। নেক্সট বার আমরা চাই যে দিদিকে আরও আসুক। সরকার করছে ভোটারদের মধ্যে, হ্যাঁ, এরকম যে আমার জীবনে দেখে যায়, আমরা আশা করছি মুখ্যমন্ত্রী যখন সুপ্রিম কোর্টে গিয়েছে নিশ্চয়ই একটা আশার পাবো। আর উনি তো বুদ্ধিমতী মেয়ে, হ্যাঁ, দেখা যাক কোথায় কী হয়, আশা করছি ভালো হবে। বিরাট আশাবাদী, অনেক সাকসেসফুল হবে। মানুষ তো বিভ্রান্ত জড়িয়ে পড়ছে, উনি তো মানুষের জন্যই করছে, উনি সাকসেসফুল হবে। তো আশাবাদী যে এসআইয়ের বিষয় নিয়ে যেটা হচ্ছে, বাংলার যে মুখ্যমন্ত্রী এই রকম একটা কাজ করবে, এটা তো সারা পৃথিবীর মানুষ দেখবে যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে এসআইয়ের জন্য, সাধারণ মানুষের জন্য যে একটা সুপ্রিম কোর্টে তিনি নিজে লড়বেন, এটা আমরা খুব গর্বিত এবং খুব আনন্দিত। আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই মমতা ব্যানার্জি যে রায়টা নিয়ে যাচ্ছেন তাকে নিশ্চয়ই একটা রায় দেবে। রিয়াকশন আসছে রাজনৈতিক মহল থেকে, অর্থাৎ বিশেষ করে জাতীয় রাজনৈতিক মহল কিভাবে দেখছে গোটা বিষয়টি। প্রিয়াঙ্কা চতুর্বেদী তার প্রথম প্রতিক্রিয়া শোনাই আপনাদের। इलेक्शन कमीशन भारतीय जनता पार्टी के अंतर्गत जो भारतीय जनता पार्टी उनसे चाहती है वो काम कर रहा है। पहले हम सब जानते थे एनफोर्समेंट डायरेक्टरेट हो, इनकम टैक्स हो, सीबीआई हो, वो तो काम कर ही रहे थे। अब इलेक्शन कमीशन भी उस कड़ी में जुड़ चुका है जो भारतीय जनता पार्टी का समर्थन करता है। मैं ममता जी जो कर रही हैं, मैं उसका पूरा समर्थन करती हूँ कि वो जो लीगल लड़ाई है वो लड़ाई लड़ रही हैं, खुद सामने आकर लड़ रही हैं। और अगर इस तरीके की मनमानी चलती रही भारतीय जनता पार्टी की तो इंस्टीट्यूशंस किसी तरीके से कोलैप्स ना हो इस देश के, जो इस हिसाब से बनाए गए थे कि प्रजातंत्र का हनन ना हो, वोटर के राइट्स का हनन ना हो, तो उसकी लड़ाई अगर हमें लड़नी पड़ेगी, हम सब लड़ेंगे। समाजवादी पार्टी प्रधान अखिलेश यादव की बोलचन सुनो। उनका व्यवहार है इलेक्शन कमीशन के लोगों का, लगता है ये कि बीजेपी के लिए काम कर रहे हैं, जिसमें एसआईआर को लेकर के जो फॉर्म भरे गए हैं और जो शिकायत करता है वो अंगूठा मारता है, उसके दस्तखत कराए हुए हैं। अगर उस फॉर्म की भी शिकायत करते हैं तो ना एसडीएम पे कार्रवाई है, ना डीएम पे कार्रवाई है, ना कमिश्नर से नोटिस दिया है, और इस तरह से प्रिंटेड लाखों लाख फॉर्म बांटे जा रहे हैं और पकड़े जा रहे हैं। गांव में प्रिंटेड कहाँ से आएंगे फॉर्म्स? इसका मतलब ये हुआ कि बीजेपी ने अपने पैसे से कुछ एजेंसीज को हायर किया है, वो वोटर लिस्ट से फॉर्म भरते हैं और वोटर लिस्ट से ही नाम निकाल करके उनके फर्जी दस्तखत करते हैं। तो कम से कम 420 की धारा तो लगेगी, उस पर भी कोई कार्रवाई नहीं है। लगता तो ऐसा है कि इलेक्शन कमीशन को भारतीय जनता पार्टी का झंडा अपनी बिल्डिंग पे लगा देना चाहिए। তো আবারও জানাই আপনাদেরকে, কিছুক্ষণ আগে থেকেও যে খবর সামনে এসছে, যে ছবি সামনে এসছে, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছন তখন বাজে ঘড়ির কাঁটায় 10:05। আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, আর সুপ্রিম কোর্টে মামলার আবেদনকারী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে সওয়ালও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উপস্থিতি আর তাতে কড়া নিরাপত্তার একেবারে ঘোরাটোপ রয়েছেই সুপ্রিম কোর্টে। 1 নম্বর কোর্টে 37 নম্বর মামলা, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির এই বেঞ্চ যেখানে মামলার শুনানি হতে চলেছে। আরও একবার জানাই যে আবেদন এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে, সেই আবেদন একাধিক। সুপ্রিম কোর্টে মামলা দায়ের এবং সওয়ালও করবেন মুখ্যমন্ত্রী, যেমনটা খবর সামনে আসছে। এক এক করে সেই আবেদন আপনাদের জানাই। পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা নির্বাচন হোক বা 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী নাম বা নামের বানানে অমিল নিয়ে তথ্যগত অসঙ্গতির জন্য শুনানির নোটিশ প্রত্যাহার করা হোক, এটা তার আবেদন। সংশ্লিষ্ট ভোটারদের উপযুক্ত নথির ভিত্তিতে তা জানাতে কমিশনকে নির্দেশ দিক আদালত। আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিক আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে চিহ্নিত ভোটারের নাম যেন চূড়ান্ত তালিকা থেকে বাতিল না করা হয়। আরও আবেদন রয়েছে তার, লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে অন্য নথির ওপর জোর না দিয়ে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হোক, এটা তার আর্জি। ফর্ম 7-এ জমা পড়া অনলাইনে প্রকাশ করার আবেদনও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে গণহারে ফর্ম 7 জমা দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হোক বলেও তার আবেদন রয়েছে। একই সঙ্গে তার আবেদন পশ্চিমবঙ্গ থেকে সমস্ত মাইক্রো অবজারভার প্রত্যাহার করার নির্দেশ আদালত দিক। মাইক্রো অবজারভাররা যেন শুনানিতে অংশগ্রহণ বা যাচাই প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করে, তার আরও এক আবেদন। ফর্ম 7 জমা করা ব্যক্তিদের শুনানির সময় সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হোক বলেও তিনি আবেদন জানিয়েছেন। ফলত এতগুলি আবেদন, সেই আবেদনগুলো কতটা গুরুত্ব রাখছে সেটা অবশ্যই যত সময় এগোবে তত স্পষ্ট হবে।
দিল্লি সফরে এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি করলেন। জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য বিরোধী দলগুলির সঙ্গে কথা বলবেন বলে সাংবাদিক বৈঠকে গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শোনাই। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। ইমপিচমেন্ট করার জন্য সংখ্যা আছে, পাল্টা প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুনুন। না, দেখুন, প্রথম কথা হচ্ছে ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। আপনার আর এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাই। আজকে এই ভাষণের ড্রামা হয়েছে, সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইমপিচমেন্টের মানে জানেন? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন? দুর্ভাগ্য, 15 বছর মুখ্যমন্ত্রী, 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না, সেই জন্য চটি চাটা সাংবাদিকদের দিয়ে খাইয়ে দিয়েছে, ব্রেকিং নিউজ দেখাচ্ছে। পদ্ধতিটা বলুন, টকশো বসান না, পদ্ধতিটা এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে বসুন, যারা পার্লামেন্টারি ডেমোক্রেসি জানে, রুল বুক জানে, যে বসুন না, উত্তর দিতে পারবেন না। গোটা মিথ্যাচার, পারসেপশন, ন্যারেটিভ তৈরি করা কাজ সকাল থেকে। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। আমাকে বলেছিল, সেটা আমি শুনলাম, প্রেসকে তো বলেইছে যে ইমপিচমেন্ট অফ দি ইলেকশন কমিশনার এগেনস্ট কথা বলছে অন্যান্য দলের সঙ্গে। আমাকে বলেছিল, সেটা আমি শুনলাম, প্রেসকে তো বলেইছে যে ইমপিচমেন্ট অফ দি ইলেকশন কমিশনার এগেনস্ট কথা বলছে অন্যান্য দলের সঙ্গে।